গুমের শিকার হয়ে ফিরে আসা ব্যক্তিরা এখন নতুন চাপের মুখে রয়েছেন। তাদের অচেনা ফোন নম্বর থেকে ভয় দেখানো হচ্ছে। বলা হচ্ছে তারা যেন গুমের ঘটনার বিষয়ে মুখ না খোলেন এবং কোনো অভিযোগ যেন না করেন, সে বিষয়েও তাদের হুমকি দেওয়া হচ্ছে। হাসিনার শাসনামলে গুম ও রাষ্ট্রীয় নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছিল। র্যাব ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের পাশাপাশি পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখাও বহু নিরীহ আলেম এবং সাধারণ মানুষকে গুম করেছিল বলে অভিযোগ রয়েছে। এমনই কজন ভুক্তভোগীর মধ্যে রয়েছেন মুফতি মোহাম্মদ জায়েদুর রহমান ও ইকবাল হোসেন সরকার, যাদের গুমের পর দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল। তারা জানান, গুমের পর অনেককে বগুড়া পুলিশ লাইন্সের গোপন কারাগারে আটকে রেখে সুবিধাজনক সময়ে জঙ্গি নাটক সাজিয়ে গণমাধ্যমের সামনে হাজির করা হতো। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগে তারা বলেন, গুমের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন পুলিশ সদর দপ্তরের এলআইসি শাখার অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিস দাস, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম এবং পুলিশ সুপার মীর আবু তৌহিদ। বগুড়া ডিবি পুলিশের এএসপি আরিফুর রহমান মণ্ডল, পরবর্তীতে সিরাজগঞ্জের এসপি এসআই জুলহাসউদ্দিন, এসআই ওয়াদুদ আলী, এসআই ফিরোজ সরকার, এসআই রানা হামিদ, এএসআই মিন্টু মিয়া, আসলাম আলী ও এসআই আক্তার সহ বেশ কয়েকজন। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে তারা অভিযোগ করেন, গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ দাখিলের পরপরই অতীতে সাজানো মামলাগুলোর রায় দ্রুত দেওয়ার জন্য পুলিশ তড়িঘড়ি শুরু করেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, যারা গুমে জড়িত ছিলেন তাদের বেশিরভাগই এখনও নিজ নিজ পদে বহাল রয়েছেন। ফলে ভুক্তভোগীরা ন্যায় বিচার পাওয়া নিয়ে আশঙ্কায় রয়েছেন। মোবাইলে টাকা পাঠিয়ে প্রলোভন দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন অনেকে। মাদ্রাসা শিক্ষক মুফতি জায়েদুর ও তার ব্যবসায়ী অংশীদার ইকবালকে 2009 সালের 10 এপ্রিল নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়। এরপর দীর্ঘ 19 মাস তাদের গুম রেখে নানা রকম নির্যাতন চালানো হয়। পরে সাজানো নাটকের মাধ্যমে 2020 সালের 27 নভেম্বর বগুড়া থেকে তাদের গ্রেপ্তার দেখিয়ে 3টি মিথ্যা মামলা দেয়া হয়। 5 আগস্ট হাসিনার পতনের পর তারা জামিনে মুক্ত হন। জায়েদুর বলেন, তাকে অজ্ঞাত স্থানে নিয়ে চোখ বাঁধা অবস্থায় অকথ্য নির্যাতন করা হয়। দীর্ঘ 19 মাস তার পরিবার কোনো খোঁজ পায়নি। এক পর্যায়ে হঠাৎ করে তাকে বগুড়ায় উদ্ধার দেখিয়ে জেলে পাঠিয়ে দেয়া হয়। তাদের পরিবার স্থানীয় থানায় জিডি, র্যাব 11 বরাবর আবেদন ও সংবাদ সম্মেলন করলেও কোনো প্রতিকার পায়নি। গুমে জড়িতরা এখন ইকবালের স্ত্রী হাবিবা আক্তার সহ পরিবারের অন্য সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। জামিন পাওয়ার পর ইকবাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অভিযোগ করে বলেছেন, গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হোক, যাতে এই ধরনের মানবতাবিরোধী অপরাধের পুনরাবৃত্তি না ঘটে। জাতিসংঘের গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপ এবং হিউম্যান রাইট ওয়াচ 2021 সালে গুমের যে তালিকা দিয়েছিল তাতে এই দুই আলেমের নামও ছিল। জাতিসংঘের হিসাবে গুম হওয়া 76 জনের মধ্যে 59 ও 58 নম্বরে ছিল যথাক্রমে জায়েদুর ও ইকবালের নাম। জায়েদ ও ইকবালের মতোই গুম থেকে ফেরা অনেকে টেলিফোনে হুমকি সহ নানা সামাজিক বিড়ম্বনায় পড়ছেন। এমনই একজন ভুক্তভোগী সাবেক রাষ্ট্রদূত এম মারুফজামান। গুম থেকে ফিরে অর্থনৈতিক, মানসিক ও শারীরিক নানা সমস্যায় ভুগছেন তিনি। নিরাপত্তাহীনতার কথা জানালেন গুমনামা বইয়ের লেখক হুমায়ুন কবির, যিনি জুলভার্ন নামে ব্লগ লিখতেন। লেখালেখির অপরাধে দীর্ঘ 11 দিন গুম করে রাখা হয় তাকে। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে 4 মামলায় প্রায় 6 মাস কারাগারে ছিলেন তিনি। জামিনে মুক্ত হওয়ার পর 67 বছর বয়সী হুমায়ুন কবির বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের আগ পর্যন্ত তিনি ও তার পরিবারের সদস্যরা প্রশাসনের কোনো সহযোগিতা পাননি। প্রায়ই অকারণে গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে। সবচেয়ে বেশি ভয়ের কারণ হয়েছিল ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাদের হয়রানি। থানা পুলিশ গুম হওয়া ব্যক্তির পরিচয়, মামলার যাবতীয় তথ্য তাদের সরবরাহ করায় ওরা যখন তখন হুমকি দিত এবং অপমান করত। ওদের জন্য স্থানীয় মসজিদেও নামাজ পড়তে যেতে পারেননি তিনি।
গুমের শিকার অনেকের পরিবার অর্থনৈতিকভাবে চরম দুরবস্থায় পড়েছেন। জায়েদুর বলেন, তার স্ত্রী স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। গুমের সময় কারাগার থেকে ফোন করে টাকা দাবি করা হতো, ফলে তার পরিবার ঋণগ্রস্ত হয়ে পড়েছে। অনেকেই দীর্ঘ সময় কারাগারে থেকে হার্ট ও কিডনি সমস্যায় ভুগছেন। ইকবালের স্ত্রী হাবিবা আক্তার অভিযোগ করেন, তার স্বামীকে গুম করে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে, কিন্তু কোনো চিকিৎসা দেয়া হয়নি। এখন তিনি হার্ট ও কিডনি সমস্যায় ভুগছেন। গুম ও মিথ্যা মামলার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। মানসিকভাবেও তারা বিপর্যস্ত। গুমের শিকার ব্যক্তিরা এখন জামিনে মুক্ত হলেও তারা ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তারা চিফ প্রসিকিউটর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর শায়েক মাহাদি বলেন, ভিকটিমদের সুরক্ষার বিষয়টি একটু জটিল। তাদের যদি কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর মাধ্যমে গুম অবস্থা থেকে স্বাভাবিক বন্দিত্বে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে আইনগতভাবে ওই মামলা মোকাবেলা করা প্রয়োজন। আর সাক্ষী বা ভিকটিমদের সুরক্ষার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সুনির্দিষ্ট বিধান আছে। কোনো ভিকটিম যদি তার গুমের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা বা প্রসিকিউশনের কাছে অভিযোগ দাখিল করেন এবং তদন্তকারী তার নিরাপত্তার বিষয়ে আশঙ্কার যৌক্তিক কারণ খুঁজে পান, সেক্ষেত্রে ট্রাইব্যুনালে আবেদন করে ওই সাক্ষী বা ভিকটিমের নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করার সুযোগ আছে। এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত পুলিশ সদস্যদের ফোনে কল এবং SMS দেয়া হলেও তারা কোনো জবাব দেননি।